সৃষ্টিকর্তা, টোনা এখনো বাড়ি ফিরছে না কেন? এই অন্ধকার রাতে ঘরে যে আমার একা একা ভয় করছে। টোনা, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। প্রবল বাতাসের বেগে টুনির ঘরটা দুলছিল। আর এত রাতে এই পরিস্থিতিতে টুনি ঘরের এক কোণে গুটিসুটি হয়ে কাঁদছিল। কাঁদতে কাঁদতে টুনি সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে যায়। টোনাও বাড়িতে চলে আসে। এ কি টুনি, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কোনো কাজকর্ম নেই নাকি? টোনা, তুমি চলে এসেছো? সারা রাত তুমি কোথায় ছিলে টোনা? কি কোথায় ছিলাম মানে? দেখো টুনি, বেশি বার বেরো না। তোমাকে কতবার বলেছি আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবে না। আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। যাও, এভাবে দাঁড়িয়ে না থেকে তোমার কাজ করো গিয়ে। টোনার কথায় টুনি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। টোনা, তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। আর আগের মতো আমার সাথে ভালো ব্যবহার করো না। কি দোষ আমার? এভাবেই টুনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কাজ করতে থাকে। সারাদিন কাজ করার পর টুনি যখন রান্নাঘরে যায়, গিয়ে দেখতে পায় ঘরে একটা খাবারও নেই। হে কি, এখানেই তো খাবার রান্না করা ছিল। তাহলে কি টোনা সব খাবার খেয়ে নিয়েছে? না না, টোনা তো এমন করতে পারে না। তবু একবার জিজ্ঞেস করি তো। টোনা, টোনা, কোথায় তুমি? কি হয়েছে টুনি, এভাবে চিৎকার করছো কেন? টোনা, রান্নাঘরে তো অনেক খাবার ছিল। তুমি সব খাবার খেয়ে ফেলেছো? হ্যাঁ, খেয়ে ফেলেছি। তাতে কি হয়েছে শুনি? কি, সব খাবার খেয়েছো? আমার কথা একবারও ভাবলে না? কি খাবো এখন আমি? তুমি কি খাবে তা আমি কি জানি। আর বসে বসে তো আমার কমানো ধ্বংস করলে না। আগে তো আমাকে একটা বাচ্চা দিতে পারলে না, তার উপর দিন রাত শুয়ে বসে আমার ঘাড়ের ওপর খাচ্ছো। একদিন না খেলে কিচ্ছু হবে না, না খেয়ে থাকো, বুঝেছো? আজ আমার একটা বাচ্চা হয় না বলে তোমরা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। আমি যে আর এসব সহ্য করতে পারছি না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টুনি টোনার অনেক লাঞ্ছনা সহ্য করে দিন কাটাতে থাকে। একদিন, উফ বাবা, মোড়ল গিন্নির কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। না না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। হে কি টোনা, তুমি তুমি এত রাতে গাছের নিচে কি করছো? কি আর করব কাকুলি দিদি, বাড়িতে কোনো শান্তি নেই। টুনি এখনো পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারলো না। তার উপর সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকে। ওই টুনি জীবনটা আমার অতিষ্ঠ করে ফেলেছে, তাই একা একা এখানে বসে আছি। ওরে কাকুলি, এটাই সুবর্ণ সুযোগ। টোনার কান ভাঙিয়ে তোর ছোট বোনের সাথে টোনার বিয়ে দিয়ে দে। আরে টোনা, এত চিন্তা করছো কেন? আজই টুনিকে বাড়ি থেকে বের করে দাও। কালই তোমার নতুন বিয়ে দিব। খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে পারবে। সত্যি বলছো কাকুলি দিদি? আজই তাহলে টুনিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। যেই বলে সেই কাজ। টোনা বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই কি টোনা, তুমি এত রাতে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কোথায় যাব টোনা? তোমার যেদিকে চোখ যায় সেদিকেই যাও, কিন্তু আমার এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কালই আমি নতুন বিয়ে করতে যাচ্ছি। না টোনা, না, আমার সাথে তুমি এরকম করতে পারো না। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। টোনা টুনির কোনো কথাই শোনে না। আর অসহায় টুনি কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে চলে যায়। টুনি যখন রাতের বেলা একা একা পথ চলছিল, তখনই তার সাথে মোরল ঈগলের দেখা হয়। কি টুনি, এত রাতে তুই বাইরে কেন? তোকে আবার ভূত ধরেনি তো? না মোরল বাবু, আমাকে ভূত ধরেনি। আমার তো সব শেষ মোরল বাবু, সব শেষ। এরপর টুনি মোরল ঈগলকে সব কথা খুলে বলে। ছি 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 ছি, টোনা এত নিচে নেমে গেছে, ওকে তো আমি একটা শাস্তি দিয়েই ছাড়বো। না না মোরল বাবু, আপনি টোনাকে কিচ্ছু করবেন না। আমি চাই না আমার কারণে আমার টোনা শাস্তি পাক। টনি, তুই এত ভালো, আর টোনা কিনা তোকে চিনতে পারলো না। তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি আর আমার গিন্নির সেবা যত্ন করবি। সত্যি বলছি মোরল বাবু, আপনি আমাকে আশ্রয় দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না, মোরল গিন্নির আমি সেবা যত্নের কোনো ত্রুটি রাখবো না। এরপর টুনি মোরল ঈগলের সাথে মোরলের বাড়িতে যায়। আর এত রাতে মোরলের সাথে টুনিকে দেখে মোরল গিন্নি ঘাবড়ে যায়। কি ইগল, আমি কাজ করতে পারি না বলে তুমি আবার একটা বিয়ে করে নিয়ে এলে?
ওরে ইগলি, তুমি আমাকে ভুল বুঝছো। ও হলো টুনি। টুনি অনেক বিপদে পড়েছে। এরপর ইগল ইগলিকে সব কথা খুলে বলে। আজ থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না ইগলি। টুনি তোমার সব কাজ করে দিবে। ওগো, তুমি আমার কথা অত ভাবো আর আমি কি না? ছি 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 ছি। টুনি, আয় তুই ঘরে আয়, আজ থেকে তোর পাশে আমরা আছি। এরপর থেকে টুনি খুশি মনে মোরলের বাড়িতে থাকতে শুরু করে। টুনি ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না সহ সব কাজ করে। একদিন এই কি টুনি, তুই নিচে খেতে বসেছিস কেন? আমাদের সাথে খেতে বস বলছি। ছি ছি মোরল গিন্নি, কি সব বলছেন? আমি আপনাদের সাথে বসে খাবো, এ আবার হয় নাকি মোরল গিন্নি? ইগলি, টুনি তো ঠিকই বলেছে। ও আমাদের বাড়ির কাজের মেয়ে, ও তো নিচেই খাবে। চুপ করো ইগল, টুনি আমাদের জন্য কত কাজ করে, ওকে আমরা কাজের মেয়ে ভেবে পার করে দিতে পারি না। আমি একটা মেয়ে হয়ে বুঝি কাজের মর্ম কত বেশি। টুনি, উঠে বলছি, উঠে আয়। টনি ইগলির কথা শুনে মুগ্ধ হয়ে যায় আর উঠে গিয়ে ইগলিদের সাথে খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় আর টুনির সাথে ইগলির সম্পর্ক আরো ভালো হয়ে যায়। এ কি, মোরল গিন্নি না? মোরল গিন্নির সাথে দেখছি টুনিও আছে। টুনির সাথে মোরল গিন্নির এত মিল? না না, বিষয়টা তো দেখতে হচ্ছে। টনির আর ইগলির ভালো সম্পর্কের মধ্যে তৃতীয় জনের নজর পড়ে, তাই কাকুলি টুনি আর ইগলির সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। টুনি, আয় টুনি, দেখ তোর মোরল বাবু আমাকে সোনার গহনা উপহার দিয়েছে। এই হার ভালো করে রেখে দে, কাল আমি ইগলের সাথে ঘুরতে যাব। দেখিস হারটার যেন কিচ্ছু না হয়। ইগলি টনির ওপর আস্থা রেখে হারটা গচ্ছিত রাখে আর এসব কাকুলি দেখে বলে, বাবা, টুনির উপর এত বিশ্বাস? না না, এই হার চুরি করে মোরলগিন্নির কাছে টুনিকে আমার খারাপ বানাতেই হবে। এরপর কাকুলি রাতের অন্ধকারে চুপি চুপি হারটা চুরি করে। পরের দিন ইগলি হারটা না পেয়ে টুনির সাথে অনেক রাগারাগি করে। বিশ্বাস করুন মোরল গিন্নি, আমি হারটা চুরি করিনি। চুপ কর টুনি, আমি জানি এত দামি হার দেখে তোর লোভ মানেনি। তুই আমার বিশ্বাসের এই মূল্য দিলি? ছি 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 ছি। ইগলি, আগে বলেছিলাম এই টুনিকে মাথায় তোলো না। এই টুনি, আয়, তাকিয়ে কি দেখছিস? এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এরপর ইগল টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর টুনি আবারও অসহায় হয়ে পথে পথে ঘুরতে থাকে। আমি এক হতভাগী, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। টুনি যখন কাঁদছিল তখন তার নজর যায় এক নেতিয়ে যাওয়া ফুল বাগানের দিকে। এ কি, সব গাছ ফুল তো নেতিয়ে গেছে। এক্ষুনি পানি না দিলে তো সব মরে যাবে। না না, আমাকে এক্ষুনি পানি দিতে হবে। এই বলে টুনি দূরের পথের নদী থেকে পানি এনে ফুল গাছে পানি দিতে থাকে। টুনি যখন গাছে পানি দিচ্ছিল তখনই বাগানের মালকিন ডাইনি সেখানে আসে। এ কি, আমার ফুল বাগানে কে ঢুকেছে? কে ঢুকেছে? ওরে বাবারে, ডাইনি, আমার কোনো দোষ নেই। এরপর টুনি গাছ নেতিয়ে যাওয়া ঘটনা খুলে বলে, আমি ঠিক বুঝেছিলাম আমার বাগানের বেহাল দশা হয়েছে, তাই তো দুদিন না যেতেই বোনের বাড়ি থেকে ছুটতে এলাম। তোকে অনেক ধন্যবাদ টুনি পাখি, কিন্তু তোর চোখ মুখ এমন চুপসে আছে কেন? কি হয়েছে তোর? এরপর টুনি ডাইনিকে তার স্বামী টোনা আর মোরলের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। টুনি, তুই বড্ড ভালো পাখি, তোর সাথে অনেক অন্যায় হয়েছে। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি গোলাপ ঘর বানিয়ে দিচ্ছি। এই গোলাপ ঘরে থাকবি আর আমার ফুলের বাগানের যত্ন নিবি। তোর খাওয়া থাকার সব দায়িত্ব আজ থেকে আমার। এ কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনি গোলাপ ঘরেই থাকতে শুরু করে। অন্যদিকে এগলির হারিয়ে যাওয়া গলার হার পরে কাকুলি বলতে থাকে, টুনি, তোর আমি সংসার ভেঙেছি, মোরল গিন্নির গলার হার চুরি করে তোকে দাঁড়িয়েছি। তোর সর্বনাশ করে কি যে শান্তি লাগছে আমার, তা বলে বোঝাতে পারবো না। কাকুলি যখন এভাবে বলছিল তখন মোরল গিন্নি সব শুনে ফেলে। ছি 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 ছি, কাকুলি, তুই এত খারাপ। তোর কারণে টুনিকে আমি ভুল বুঝেছি। টুনির সাথে আমি অন্যায় করেছি। না না, এর শাস্তি তোকে পেতেই হবে। ইগলকে বলে আজই তোকে বন্দারা করব। না না মোরল গিন্নি, আমার সাথে এরকম করবেন না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন।
ইগলি কাকুলির কোনো কথাই শোনে না। ইগলকে বলে কাকুলিকে বন তাড়া করে আর টুনিকে খুঁজতে খুঁজতে টুনির বাড়িতে চলে যায়। গিয়ে দেখে টোনা অসুস্থ। কে? আমার টুনি এসেছে? না না, আমি ইগল, মোরলের বউ, টুনিকে খুঁজতে এসেছি। এরপর ইগলি টোনাকে সব কথা খুলে বলে। আমার টুনি নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। টুনির সাথে অন্যায় করে আজ আমি অসুস্থ হয়ে অন্যায়ের ফল ভোগ করছি। হে সৃষ্টিকর্তা, শেষ ক্ষমাটুকু আমি টুনির কাছে চাইতে পারলাম না। টোনা, আমিও যে অপরাধী, টুনির বিশ্বাস আমি রাখতে পারিনি। টুনি, তুই যেখানে থাক, ভালো থাক, আর আমাদের ক্ষমা করে দিস। টোনা আর ইগলি নিজের অন্যায়ে অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে। আসলে অন্যকে কষ্ট দিলে কখনোই ভালো থাকা যায় না। নীল আকাশ আর ঘন সবুজ বনের এক কোণে বাস করত টোনা টুনি। তবে তারা আগের মতো আর গরিব নেই। তারা তাদের সৎ কর্ম ও পরিশ্রম দিয়ে এখন বনের সবচেয়ে ধনী পাখিতে পরিণত হয়েছে। টোনা, বেলা তো অনেক হলো, তুমি যাও না, কি বেশি করে ঘাস নিয়ে এসো, আর আমি বরং হাঁস মুরগিদের খাবার দিই। আচ্ছা ঠিক আছে টুনি, তবে এতগুলো গরু ছাগলের জন্য অনেক ঘাসের প্রয়োজন, আর আমার খুব কষ্ট হয় একসাথে অতগুলো ঘাস কেটে বহন করে আনতে। তা তো জানি। শোনো, আমি বলি কি, এখন তো আমাদের আর কোনো অভাব নেই। একটা পাখি রাখলে কেমন হয়, যে আমাদের এসব কিছু খেয়াল রাখবে? কি বলো তুমি এই ব্যাপারে? ঠিক আছে টুনি, কথাটা তুমি খারাপ বলনি। এতে করে অন্য কোনো গরিব পাখিরও কিছু উপকার হবে, কি বলো? হ্যাঁ, এখন তুমি যাও তো, আর দেরি করো না। এরপর টুনির কথায় টোনা তাদের খামারের গরু ছাগলের জন্য ঘাস কাটতে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই কালু কাকুলিকে। আমার আর এইভাবে সংসার করতে একদম ভালো লাগছে না কালু। এত অভাব কার সহ্য হয় তুমি বলো? একটা কাজ পর্যন্ত তুমি জোগাড় করতে পারো না। এভাবে বলছো কেন কাকুলি? আমার বুঝি এসব শুনতে ভালো লাগে? সবই ভাগ্য, বুঝলে? আমার দোষ দিয়ে কি হবে বলো তো? হয়েছে, রোজ রোজ আর ভাগ্যের দোহাই দিও না। এসব বন্ধ করো, বুঝলে কালু? আর বনে গিয়ে একটা কাজ খোঁজো। আজ যদি কাজ খুঁজে না পাও, তবে আমি তোমাকে আর বাড়িতে ঢুকতে দিব না। ঠিক আছে, আমি তাহলে কাজ খুঁজতে বনে যাচ্ছি। আর তুমি বাড়ি ঢুকতে দিবে নাকি? আমি কাজ না পাওয়া অব্দি আর এই মুখ তোমাকে দেখাবো না। এই বলে কালু কাকুলির সাথে রাগ করে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। একে কালো, তুই এখানে, আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর, শোনে? কি আর বলবো, কবে থেকে একটা কাজ খুঁজছি জানিস, কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে রোজ এই নিয়ে কাকুলিরও কত অভিযোগ। ও আচ্ছা, তাই ব্যাপার। তা এখন কি করবি? কোথাও কি কোনো কাজ পেলি নাকি? না রে, পেলাম না তো কোথাও। আচ্ছা, তোর কাছে কি আমার জন্য কোনো কাজ হবে? থাকলে একটা কাজের ব্যবস্থা করে দে না রে, বড্ড উপকার হবে। কালু দাদা, ও কালু দাদা, গাছ থেকে নেমে এদিকে এসো। তোমার জন্য আমার কাছে কাজ আছে, তা আবার একটা না, অনেকগুলো। যা, ওই তো টোনা বলছে ও তোকে কাজ দিবে। যা, ওর কাছে যা, আমার কাছে তেমন কোনো কাজ নেই। কি টোনা, সত্যি সত্যি বলছিস? তুই তুই আমাকে কাজ দিবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কালু দাদা, সত্যি বলছি। আমাদের একজন কাজের পাখি প্রয়োজন, যে কিনা আমাদের হাঁস মুরগি ও গরু ছাগলের খামার দেখবে। ঠিক আছে টোনা, আমি মন দিয়ে তোদের সব কাজ করব। তুই যে আমাকে বাঁচালি। আরে বাবা বাবা, কতগুলো হাঁস মুরগি! এগুলো যদি আমি রোজ একটা করে খাই, তাও শেষ হবে না। না না, চোখের সামনে এত খাবার ঘোরাঘুরি করছে, আমার আর অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। ব্যাস, রান্না হয়ে গেছে। এখন এগুলো এমনি থাক, আমি হাঁসগুলো গিয়ে ঘরে তুলি। সন্ধ্যাও হতে আর বেশি দেরি নেই। এরপর টুনি ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে থাকা নদীতে যায়। আর এক এক করে গুনে গুনে হাঁস মুরগি ঘরে ঢুকাতে থাকলে হঠাৎ সে লক্ষ্য করে যে সেখানে একটি হাঁস কম আছে। আরে, আরেকটি হাঁস কোথায় গেল? এখানে তো দেখছি একটা হাঁস কম আছে। কোথায় গেল, কোথায় গেল? হঠাৎ তার নজর গাছের ডালে যায় আর সে দেখতে পায় সে যেই হাঁসটি খুঁজছিল সেটি ওই গাছের ডালে বসে আছে। আরে, বেশ অবাক কাণ্ড তো। সব হাঁস নদীতে, আর ওই একটি হাঁস গাছের ডালে। যাক, পেয়েছি তো, এটাই অনেক। ওকে ধরে ঘরে রাখি। কই গো টুনি, এই দেখো কাকে নিয়ে এসেছি। আরে কালু দাদা, তুমি অসময় এখানে? হ্যাঁ রে টুনি, আজ থেকে আমি তোদের সব হাঁস মুরগি আর গরু ছাগলের দেখাশোনা করব, আর রাতেও পাহারা দিব।
আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে তো আমাদের আর কোনো বাড়তি চিন্তাই থাকবে না। ইস, অনেকক্ষণ থেকে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে পাটা লেগে এসেছে। দেখি ওই গাছতলায় বসে একটু বিশ্রাম নেই। ইস, এতক্ষণ এই হাঁসের রূপ নিয়ে থাকতে যা কষ্ট হচ্ছিল, এখন সবাই গভীর ঘুমে মগ্ন। এই সময় আমি একটু পেট পুজো করে নেই। এরপর ডাইনি রাতের আধারে টুনির খামারের একটি করে হাঁস মুরগি গরু ছাগল খেয়ে পুনরায় হাঁস রূপে ফিরে আসে। আর এভাবে সেই আধার রাতের সমাপ্তি ঘটে উঠে দেয় পূব আকাশে সূর্য। সর্বনাশ! কালু দাদা, তুমি রাতে ঠিক মতো পাহারা দিচ্ছ তো? আমার খামারের সবকিছু একটু করে কম কেন? কি বলছিস কি টুনি? আমি তো ঠিক মতো পাহারা দিচ্ছিলাম। এসব কি করে হলো? আমি সত্যি জানি না টুনি। আজ রাতে যাই হোক, আমি কোনোভাবেই ঘুমাবো না। আর এসবের পেছনে কে আছে আর কি হচ্ছে তা আমি খুঁজে বের করবই করব। যাক বাবা, অবশেষে তোমার জ্ঞান ফিরলো। সেই কখন থেকে যে পানি ছিটাচ্ছিলাম। এখন বলো তো, কি হয়েছে তোমার? হ্যাঁ কালু দাদা, বলো তো। রোজ রোজ এমন হলে তো আমরা আর তোমাকে কাজে রাখতে পারবো না। কি হয়েছিল তোমার? জ্ঞান হারালে কি করে? তোদের এই খামারে একটা ডাইনি আছে। আমি গতকাল নিজের চোখে দেখেছি। আমি আর এখানে কাজ করব না বাবা, আমার প্রাণের ভয় আছে। এ কি টোনা, কালু দাদা এসব কি বলে গেল? কিছুই তো বুঝতে পারছি না। চলো তো তান্ত্রিক বাবার কাছে যাই, কালু দাদার কথা ফেলেও দেওয়া যাচ্ছে না। এরপর টোনাটুনি আসল ঘটনা জানার জন্য তান্ত্রিকের কাছে চলে যায় আর তান্ত্রিককে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা খুলে বলে। বিষয়টা বুঝতে পেরেছি। এটা নিশ্চয়ই সেই ডাইনি যে আমার হাত থেকে পালিয়ে গিয়েছিল। কি বলছেন কি তান্ত্রিক বাবা? এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমাদের সবগুলো হাসছে প্রায় একই, তাহলে খুঁজবো কি করে? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। আর ওই ডাইনি ভীষণ বোকা। একবার যদি ওকে চেনা যায় তাহলে আমি সহজেই ওকে ধরতে পারবো। তাহলে তাড়াতাড়ি আপনার বুদ্ধিটা বলুন তান্ত্রিক বাবা। দিন দিন ওই ডাইনি আমাদের সর্বশান্ত করে দিচ্ছে। এরপর তান্ত্রিক প্যাঁচা তার বুদ্ধির কথা টুনিদেরকে বলতে থাকে আর সব শুনে টোনাটুনি এক মুহূর্ত দেরি না করে তাদের হাঁস মুরগির খামারে চলে যায় এবং তান্ত্রিকের বলা কথা মতো কাজ করতে থাকে। কি ব্যাপার, সব হাঁস ডিম দিলেও একটা হাঁস ডিম দিচ্ছে না? আর এমনিতেও তো আমার হাঁসগুলো নীল ডিম দেয়। চলো টুনি, কিছুক্ষণ পর এসে না হয় আবার দেখে যেও। এক্ষুনি জাদু দিয়ে নীল ডিম আনতে হবে, নইলে যে ধরা পড়ে যাব। এ কথা বলে হাঁসরূপী ডাইনি তার জাদু দিয়ে একটি নীল ডিম আনে আর তার সামনে রেখে দেয়। আর কিছুক্ষণ পর টোনাটুনি তান্ত্রিককে সঙ্গে করে খামার ঘরে ঢুকলে নীল ডিম দেখে হাঁসরূপী ডাইনিকে চিনে ফেললে ডাইনিও ধরা পড়ে যায়। একি, এই তান্ত্রিক আবার এখানে কি করছে? ওরে বাপরে বাপ! হাঁসের রূপ নিয়ে বসে থেকে আর লাভ নেই ডাইনি, তুই ধরা পড়ে গেছিস। আর শুনে রাখ, হাঁস কখনো নীল ডিম দেয় না। এটা তোকে ধরার জন্য ভাবছিল। কি বললি? না, এ হতে পারে না। না! ডাইনি ধরা পড়ে যায় আর পালাতে ধরলে তান্ত্রিক তার মন্ত্র সাধনা দিয়ে ডাইনিকে একটি কাচের শিশিতে বন্দি করে নিয়ে চলে যায়।